দেখো তাহলে আজকের ক্লাসে কি শিখাবো তোমাদেরকে ক্লজ, তাই তো? ক্লজ মানে কি? খণ্ড বাক্য। মানে এই যে ধরো একটা সেন্টেন্স আমি লিখছি, দেখো আই নো দ্যাট ইউ আর ভেরি ব্রেভ। এটা একটা সেন্টেন্স হলো। দেখো এইটাকে আমরা দুটো খণ্ড করতে পারি। একটা খণ্ড কি করলাম, আই নো, এতটা একটা খণ্ড, তাই তো? আর দ্যাট ইউ আর ভেরি ব্রেভ, এইটা একটা খণ্ড। তাহলে দুটো খণ্ড হচ্ছে। তাহলে এই যে দেখো দুটো খণ্ড, এটা হচ্ছে দুটো ক্লজ। তাহলে একটা সেন্টেন্সের মধ্যেই দুটো ক্লজ থাকছে। অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকবে। যেটা সিম্পল সেন্টেন্স সেটা একটা ক্লজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, দুটো তিনটা করে ক্লজ থাকবে। তাহলে এই একটা ক্লজ আই নো, আর এইটা ক্লজ। এই ক্লজকে আমরা দুভাগে ভাগ করছি, মেনলি দুটো ভাগ। দুটো ভাগ কি আসছে, প্রথমে দেখো আসছে তোমার মেন ক্লজ, যার একটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমি মেন ক্লজটা লিখছি, মেন ক্লজ একটা, আর একটা কি তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এই মেন ক্লজের একটা নাম কি বললাম, প্রিন্সিপাল ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজের একটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো মেন ক্লজ কাকে বলে? এই যে মেন ক্লজ মানে কি, মূল খণ্ড বাক্য। এই যে দুটো একটা বাক্য তোমরা দেখতে পারলে, এই বাক্যের দেখো দুটো অংশ রয়েছে। এটা হচ্ছে আই নো, আমি জানি। এইখানে কিন্তু বাক্যটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আই নো, আমি জানি, কিছু একটা জানি। কিন্তু এইখান থেকে তুমি এই দিকটা পড়ো, দ্যাট ইউ আর ব্রেভ, যে তুমি হও সাহসী। এটা কি সম্পূর্ণ অর্থবোধ করছে? করছে না। তাহলে এই যে কে সাহসী বা কি ব্যাপার, এইটার জন্য এই ক্লজটা দরকার হচ্ছে। সেই জন্য এইটা হচ্ছে মেন ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। তা মেন ক্লজ মানে কি, মূল খণ্ড বাক্য। আর ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে নির্ভরশীল খণ্ড বাক্য। দেখো একটা উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ দিচ্ছি। দেখো আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স, আই হ্যাভ এ পেন। এইটুকু অংশটা একটা বাক্য, সিম্পল সেন্টেন্স। এর সঙ্গে দেখো যখন আমি যোগ করছি যে হুইচ ইজ বা দ্যাট ইজ ব্লু ইন কালার, দ্যাট ইজ ব্লু ইন কালার। তা দেখো এই যে আই হ্যাভ এ পেন, এতটা একটা অংশ, হুইচ ইজ ব্লু ইন কালার, এতটা একটা অংশ। তাহলে আই হ্যাভ এ পেন, এর জন্য বলছি যে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। আর তুমি এই ধারটা নিজে নিজে করো, হুইচ ইজ ব্লু ইন কালার, যেটা রং হয় নীল। কার রং নীল? বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। তাহলে যে অংশটা বাক্যটা সম্পূর্ণ হচ্ছে সেটা হচ্ছে তোমার মেন ক্লজ। আর যে অংশটা বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না, অর্থটা সম্পূর্ণ হচ্ছে না, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এবার মেন ক্লজ কাকে বলে লেখো, মেন ক্লজ কাকে বলে? এটা বুঝতে পারলে তো মেন ক্লজ কাকে বলে? কাকে বলে? যে সকল খণ্ড বাক্যের, বা তুমি ক্লজেরও লিখতে পারো, যে সকল ক্লজের দেখো সাবজেক্ট আছে, আইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট থাকছে। যে সকল ক্লজের সাবজেক্ট প্রেডিকেটও থাকছে, সাবজেক্ট প্রেডিকেট থাকবে। প্রেডিকেট মানে বুঝো তো? প্রেডিকেট জানো না? সাবজেক্ট প্রেডিকেট থাকে। প্রেডিকেট দেখো, ধর এই যে একটা সেন্টেন্স বললো আই হ্যাভ এ পেন, ওই দিকটা বাদ দাও, এই দিকটা দেখো আই হ্যাভ এ পেন। এই আই হচ্ছে সাবজেক্ট, মানে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। আমার একটা কলম আছে, মানে আমার সম্পর্কে বলা হচ্ছে, আমি হচ্ছে সাবজেক্ট, মানে আই হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে? মানে সাবজেক্ট সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। মানে এই সাবজেক্টে একটা কলম আছে, সেটা হচ্ছে প্রেডিকেট। সেটা ছোটবেলা শিখেছে সাবজেক্ট প্রেডিকেট। আই হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। এবার সাবজেক্ট সবসময় কি হবে, সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন অংশটা সাবজেক্ট। এরপর এদিকে ভার্ব, তারপর তোমার অবজেক্ট যেটা থাকছে, বা তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, বা অন্য কোনো নাউন, এই ধারে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে তোমার প্রেডিকেট। তাহলে এই সাবজেক্টও আছে, দেখো প্রেডিকেটও আছে। তা যে সকল ক্লজের সাবজেক্ট প্রেডিকেট থাকে, এটা প্রথম। এই দেখো হ্যাভটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব জানো? ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলো, ভার্বের ফর্মটা চেঞ্জ হয়, মানে বিভিন্ন টেন্সে। যেমন বললাম আই গো টু স্কুল, বললাম তো যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এবার আমি কালকে স্কুলে গেছিলাম, তখন কি বলবো, আই ওয়েন্ট টু স্কুল।
বড় কিনা? আমি আগামীকাল স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। তাহলে এই যে দেখো ভার্বের ফর্মটা যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, আর যা চেঞ্জ হবাক নাই সেটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনগুলো চেঞ্জ হবাক নাই? ধরো আমি বললাম যে একটা এক্সাম্পল দিচ্ছি, আই রিড, আচ্ছা আই লাইক টু রিড, এই যে বললাম আই লাইক টু রিড। এইখানে দেখো টু রিডটা, এই টু রিডটা সবসময় টু রিডেই থাকবে, কোনদিন চেঞ্জ হবে না, ঠিক আছে? বা আই লাইক টু ইট যদি বলি, এই টু ইটটা শব্দটাই থাকবে, টু এর পরে সবসময় এটাই বসবে। আমি টু এট বড়দিন বলবো না, টু ইটের বলবো না, এইটা লাইকড বলতে পারি, এই আই লাইক বলতে পারি। তাহলে এইটা হচ্ছে ফাইনাইট, আর এই যে ভার্বটা রয়ে গেল এটা নন ফাইনাইট, বুঝতে পারলে? তাহলে যে সকল ক্লজে সাবজেক্ট প্রেডিকেট থাকে, ফাইনাইট ভার্ব থাকে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কি করে? সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তো যে সকল ক্লজে সাবজেক্ট প্রেডিকেট থাকে, ফাইনাইট ভার্ব থাকে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলা হচ্ছে মেন ক্লজ। বুঝা গেল? তাহলে এই যে অংশটা যেটা দেখালাম এটা হচ্ছে মেন ক্লজ। তাহলে দেখো মেন ক্লজের মধ্যে সাবজেক্ট আছে, প্রথম শর্তটা দেখো সাবজেক্ট, এটা সাবজেক্ট আছে, প্রেডিকেট এ দেখো পুরোটাই প্রেডিকেট, ফাইনাইট ভার্ব এ দেখো ফাইনাইট ভার্ব আছে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে? তাহলে বুঝা গেল? দেখো সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, প্রেডিকেট তিনটাই আছে। আবার দেখো আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, তাহলে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, ঠিক আছে? এরপরে এই ধারের অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এতটা লেখা হলো, এবার লেখো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? আমি মুছিয়ে উপরে লিখছি কারণ অতটা ঘাট ধরে মানা যাবো না। সোজা সাথে হাসছে কি ব্যাপার? দেখো ডিপেন্ডেন্ট ক্লজ, একটু মন দিয়ে শোনো, এগুলো কঠিন ব্যাপার বটে। এখন হয়তো সোজা আছে, এরপরে যখন ডিপেন্ডেন্ট ক্লজের ভাগ হয়ে যাবে, ঠিক আছে, তখন কঠিন হয়ে যাবে না? হাসো না, হাসো না। দেখো লেখো একই রকম ভাবে এইটারও সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, শুধু আলাদা কোনটা ফাইনাইট ভার্ব থাকবে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করার নেই। তাহলে লেখো যে সকল শব্দ হচ্ছে, যে সকল শব্দগুচ্ছের বলতে পারবা, ক্লজ যেহেতু বললাম ক্লজের বলি, যে সকল ক্লজের সাবজেক্ট প্রেডিকেট থাকবে, দেখো সাবজেক্ট থাকছে, প্রেডিকেট থাকছে, ঠিক আছে, ফাইনাইট ভার্বও থাকছে, কাটে তখন সাবজেক্ট প্রেডিকেট থাকে, ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু কি হচ্ছে হয়ে গেল তোমার নাম আবার কাটবে। কে ফোন করেছে? কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। তাহলে দেখো পার্থক্যটা বুঝো। তা যে সব ক্লজের সাবজেক্ট প্রেডিকেট থাকবে একই রকম ছিল, ফাইনাইট ভার্ব থাকবে একই রকম ছিল, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, এটা হচ্ছে মেন পার্থক্য। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজে কি হবে? সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না, তাই তো? কি করবে? অর্থ প্রকাশের জন্য, অর্থ প্রকাশের জন্য, অর্থ প্রকাশের জন্য মেন ক্লজের উপর নির্ভর করে, অর্থ প্রকাশের জন্য মেন ক্লজের উপর নির্ভর করে, তাকে কি বলে? ডিপেন্ডেন্ট ক্লজ বলে। তাহলে বেসিক জিনিসটা বুঝতে পারলে তো, মানে মেন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজটা, না বুঝতে পারলেন? কোনখানে বুঝতে পারলেন বলো? আরে যে সেন্টেন্সটা লিখলাম একটু আগে, একটা সেন্টেন্স আমরা লিখলাম নাকি, সব থেকে একটা সোজা সেন্টেন্স তো,
আই হ্যাভ এ পেন, এর থেকে সোজা সেন্টেন্স নেই। হুইচ ইজ ব্লু ইন কালার। এই যে একটা সেন্টেন্স লিখলাম, এটা তো একটা বাক্য। এবার এইটা তো কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্সে অনেকগুলো কি থাকবে, ক্লজ থাকবে। এখানে দুটো ক্লজ আছে, একটা ক্লজ হবে মেইন ক্লজ, বাকিগুলো ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই যে দেখো, এইটা হচ্ছে মেইন ক্লজ, এইটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। এবার এইটাকে কেন মেইন ক্লজ বলছি, এটা কেন ডিপেন্ডেন্ট ক্লজ বলছি না, কেন মেইন ক্লজ বলছি না, দেখো মেইন ক্লজের যে শর্তগুলো, সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, প্রেডিকেট রয়েছে, আবার সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, বাক্য সম্পূর্ণ। আমরা তো অনেক কোথায় বলেছি যে আমার একটা কলম আছে, কিন্তু ওই দিকটা দেখো, হুইচ ইজ ব্লু ইন কালার, যেটার রং হয় নীল, এটা তো প্রশ্ন রয়েছে কার রং নীল, কোন জিনিসটা রং নীল। তাহলে এই দিকটা তো সাবজেক্ট আছে, এখানে হুইচটা সাবজেক্টের কাজ করছে, ফাইনাইট ভার্বও আছে, প্রেডিকেটও আছে, সবকিছুই আছে। যেটা নাই তাহলে যে সম্পূর্ণ অর্থ প্রকাশটা হচ্ছে না, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই জায়গাটাকে আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিসি, এটা হচ্ছে মেন ক্লজ বা এমসি। তাহলে বোঝা গেল মেন ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজটা বোঝা গেল। তাহলে যে ক্লজে সাবজেক্ট প্রেডিকেট থাকে, ফাইনাল ভার্ব থাকে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে বলা হচ্ছে মেন ক্লজ। আর যে সকল ক্লজে সাবজেক্ট প্রেডিকেট থাকে না, থাকে ফাইনাল ভার্ব থাকে কিন্তু করে নাই কোনটা, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে নাই, অর্থ প্রকাশের জন্য মেন ক্লজের উপর নির্ভর করে, তাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝা গেল? এই এতটা লেখা হয়েছে, এই লেখা হয়েছে এতটা। এরপর এই মেইন ক্লজের কোনো ভাগ নাই, এই ডিপেন্ডেন্ট ক্লজের তিনটা ভাগ। ডিপেন্ডেন্ট ক্লজের কটা ভাগ? তিনটা। কি কি বলো? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা তিন ভাগে ভাগ করছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তাহলে লেখো ডিপেন্ডেন্ট ক্লজের তিনটা ভাগ, আগে লেখো। তিনটে ভাগ কি বললাম? একটা হচ্ছে নাউন ক্লজ, স্বদেশ এদিকে। দুয়ে কি বললাম? অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। আর তিনে কি হচ্ছে? অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। বুঝতে পারা গেল? তিনটা কি কি বললাম? একটা নাউন ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডভার্ব ক্লজ। এরপরে এই নাউন ক্লজ কাকে বলে, অ্যাডজেক্টিভ ক্লজ কাকে, তোমাদের যে জয়নিং, জয়নিং বললাম না, যে লেখা থাকবে জয়নিং করতে হবে নাউন ক্লজ দিয়ে। তা তুমি নাউন ক্লজটা না জানো, তুমি নাউন ক্লজে জয়নিং করবে কি করে? জয়নিং বলে অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে রিলেটিভ ক্লজ, এর এই নাম রিলেটিভ ক্লজ। তা তোমার পরীক্ষায় বলে দিল জয়েন উইথ রিলেটিভ ক্লজ, তখন তুমি কি করবে? আর জয়নিং তোমাদের একটা পড়বে। আর অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে, এরও নাম আছে অ্যাডভার্ব ইয়ার ক্লজ, নাউন ক্লজটা বলা হয় নমিনাল ক্লজ। তো একটা করে নাম মনে রাখো, তাহলে বুঝতে পারলে। এরপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাউন ক্লজ। তো নাউন ক্লজ লিখে আন্ডারলাইন করো সবাই। লেখো নাউন ক্লজটা লেখো, যে ক্লজের, লেখো তোমরা শুনে শুনে লেখো, নাউন ক্লজটা শুনে শুনে লেখো। আমি শুধু উদাহরণ দিচ্ছি, সংখ্যাগুলো নিজে লেখো, কারণ আগেটার মতনই হবে, শুধু একটু চেঞ্জ হবে। যে লেখো, তুমি লেখো, যে ক্লজের সাবজেক্ট প্রেডিকেট থাকে, যে ক্লজে সাবজেক্ট প্রেডিকেট থাকে, ফাইনাইট ভার্ব থাকে এবং নাউনের কাজ করে, মানে কাজটা করবে নাউনের। এবার নাউনের কাজ কি? নাউন মানে তো নাম পদ, মানে একটা নাম বুঝাবে, তাই তো। এবং নাউনের কাজ করে, তাকে নাউন ক্লজ বলে। তাহলে কি বলা হচ্ছে? যে সকল শব্দগুচ্ছ লিখতে পারবা, ক্লজে লিখতে পারবা, যে সকল ক্লজের সাবজেক্ট প্রেডিকেট থাকে, ফাইনাল ভার্ব থাকে এবং নাউনের কাজ করে, তাকে কি বলা হচ্ছে? নাউন ক্লজ। বুঝতে পারলে? নাউন ক্লজ বোঝা গেল। এরপরে দেখো এক্সাম্পল। দেখো এই একটা সেন্টেন্স দেখলাম বোর্ডে, সবাই দেখতে পাচ্ছ, আই থিঙ্ক দ্যাট ইট উইল রেন টুডে। আমি মনে করি যে আজকে বৃষ্টি হবে, ঠিক আছে।
তাহলে এই যে দেখো আই থিঙ্ক, আমি ভাবি বা মনে করি, এটা হচ্ছে মেইন ক্লজ। আর দ্যাট ইট উইল রেন টুডে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এতটা বোঝা গেল কেন মেইন ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে। এরপরে এইটা হচ্ছে নাউন ক্লজ, কারণ নাউন ক্লজে এই দ্যাট বসে, ঠিক আছে। নাউন ক্লজ দ্যাট পড়ে, ধরো দ্যাট বাদ দিয়েও অন্যগুলো বসতে পারে, হোয়াটও বসতে পারে, তার সাথে তোমার হুইচও বসতে পারে, হোয়াইও বসতে পারে, যে কোনো কিছু লিঙ্কারগুলো বসতে পারে, যে কনজাংশনগুলো রয়েছে বা যে ইন্টারগেটিভ প্রোনাউনগুলো রয়েছে, যে কোনো কিছু বসতে পারে। মানে এই যে যেগুলো আমি বলছি এইগুলো দেখো WZ ওয়ার্ড, যেগুলো হোয়াটও থাকতে পারে, হয়নও থাকতে পারে, হুইচও থাকতে পারে, ঠিক আছে, হোয়াইও থাকতে পারে, হাও থাকতে পারে। মানে যে যে WZ ওয়ার্ডগুলো রয়েছে হয়ের, এগুলো থাকতে পারে। তার সঙ্গে কিছু কনজাংশন অ্যাজ, বিকজ, এইগুলো তোমার দো, ইফ, এরকম অনেক কনজাংশন রয়েছে, অনেক WH ওয়ার্ড রয়েছে, যেগুলো সবাই থাকতে পারে। মেনলি থাকে যেটা নাউন ক্লজে দ্যাট বা হোয়াটটা বেশি থাকে। মানে তোমাদেরকে মনে রাখতে হবে যে দ্যাটটা থাকতে পারে বা এই যে হোয়াট যেটা বললাম এই হোয়াটটা বেশি থাকে। যদি অন্য কিছু থাকেও তুমি কি করে বুঝবে এটা নাউন ক্লজ বটে কিনা, তা চিনবে কি করে? তোমাকে তো মেনলি চিনতে হবে, চিনার উপায় আমি দুটো বলে দিলাম যে ওই দুটো বসে, তার বাদ দিয়ে যে বাকিগুলো ওই দুটো তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ দ্যাট আছে, ভার্বের পরে দ্যাট আছে বা হোয়াট আছে, তাহলে এটা আমি নাউন ক্লজ করে দিই। ঠিক আছে, যদি অন্য কিছু থাকে তাহলে তোমাকে চিনার উপায়টা তো মনে রাখতে হবে, চিনার উপায়টা তো মনে রাখতে হবে। দেখো নাউন ক্লজটা কি বললাম, বলো না নাউনের কাজ করবে। নাউনের তো দুটো কাজ, একটা নাউন দেখো একটা সেন্টেন্সে নাউন দুরকম ভাবে কাজ করে। যেমন ধরো নাউন বা প্রোনাউন দুটোই বলি, ধরো বললাম রাম রিডস এ বুক, রাম একটা বই পড়ে, ঠিক আছে। এইখানে দেখো রামটা নাউন বটে, দেখতে পাচ্ছ তো, আবার বুকটাও তো নাউন বটে, দুটোই তো নাউন। এইখানে নাউন দেখো, এখানে নাউনটা সাবজেক্টের কাজ করছে। কার কাজ করছে? সাবজেক্টের। আবার সেই নাউনে এখানে অবজেক্টের কাজ করছে। তাহলে নাউনের কাজ যদি সাবজেক্ট অবজেক্ট চিহ্নিত করা হয়, নাউন ক্লজের কাজও তাই হবে, হয় সাবজেক্ট হবে নয়তো অবজেক্ট হবে। এটা যদি প্রথমে থাকতো এটা, ঠিক আছে, তাহলে এটা সাবজেক্টের কাজ হতো। এটা যদি পরে আছে এটা নিশ্চয়ই অবজেক্টের কাজ হবে। এবার এইটা তো বুঝতে পারলে যে নাউনের কাজ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের কাজ করা। তাহলে এইটা দেখো অবজেক্টের কাজ করছে কিনা। আমরা অবজেক্ট চিনার উপায় জানি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। আমি কি ভাবি যে আজকে বৃষ্টি হতে পারে, হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে। তাহলে দেখো ভার্বকে কি বা কাকে এইটা দিয়ে প্রশ্ন করলে আমরা পাই যাবো অবজেক্ট। তাহলে আমরা সবসময় যখন নাউন ক্লজ থাকবে আমরা সবসময় ভার্বটাকে প্রথমে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে নেবো। আমি কি ভাবি না যে আজকে বৃষ্টি হবে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি আরো বুঝতে সুবিধা হবে। সি hoped that Ram would come, দেখো এতটা দেখো, সি হোপ দ্যাট রাম উড কাম, বুঝতে পারছো। দেখো সে আশা করেছিল যে রাম আসবে, আশা নেই, ও আশা করেছিল। তা সে কি আশা করে, আমি প্রশ্ন করলাম সে কি আশা করে, উত্তর পাই হচ্ছে পুরোটা, বুঝা গেল। তাহলে এই যে অংশটা এইটা কি হচ্ছে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি বলে আমরা যেটা উত্তর পাচ্ছি সেটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে পরীক্ষার সময় যখন তোমাকে নাউন ক্লজ দিয়ে জয়েন করতে বলবে, যেটা প্রথমে ছিল, তাহলে তুমি কি দিয়ে জয়েন করবে, এই দ্যাটটা দিয়ে, দ্যাট বা হোয়াট, তাহলে এই দুটো মনে রাখবে, বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে পরের ক্লাসে তোমাদেরকে ওই তোমার অ্যাডজেক্টিভ ক্লজটা একটা ক্লজটা করাই দেবো, ঠিক আছে, লিখে দাও এটা।